স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা। অনলাইন ক্লাসে দীর্ঘদিন যাবৎ আমরা অনলাইন ক্লাসে তোমাদের দিয়ে ক্লাস করছি। অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি। অনলাইন ক্লাসের শুরুতেই পরিচয় পর্ব। পরিচয়ে পর্বতে আমি আরাধন চন্দ্র নাথ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কাটিরহাট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটহাজারী চট্টগ্রাম। নিচে আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস রয়েছে। প্রয়োজনে মোবাইল এবং ইমেল অ্যাড্রেসে তোমরা যোগাযোগ করে আমার ক্লাসগুলো সম্পর্কে তথ্য জানতে পারবে। তাছাড়া আমাদের কলেজের এই মেসেঞ্জার একটি গ্রুপ রয়েছে, এসো অনলাইনে শিখি, সেই গ্রুপে অথবা কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ অনলাইন ক্লাস একটি পেজ আছে, সেই পেজে অথবা আমার একটি বিভাগীয় গ্রুপ রয়েছে, সেইটা হচ্ছে TNS গ্রুপ, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, কাটিরহাট মহিলা ইউনিভার্সিটি কলেজ। এই গ্রুপে তোমরা সদস্য হলে, এই গ্রুপে তোমরা অন্তর্ভুক্ত হলেও তোমরা ক্লাসগুলো পাবে। তো এই গ্রুপে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সবাইকে আমি ফেসবুক আইডি খুলে তোমাদের সামনের পেজের ছবি এবং রোল নাম্বার নাম দিয়ে ফেসবুক আইডি খুলে আমার গ্রুপে যদি রিকোয়েস্ট পাঠাও, তাহলে আমি গ্রুপে ইনক্লুড করে দিব, যাতে আমার ক্লাসগুলো তোমরা সরাসরি পাবে। তো আজকে আমাদের অর্থনীতির ক্লাস, অর্থনীতি প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাসগুলো আমরা করছি একসাথে, কারণ সিলেবাসের সমন্বয় রয়েছে। যখন সিলেবাস যে সমন্বয়ে আমরা শেষ করে ফেলবো, তখন একাদশ শ্রেণীর ক্লাস আলাদা এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস আলাদাভাবে করব। তো সময় আমাদের 40 মিনিট। আমরা এই অনলাইন ক্লাসের অর্থনীতির ক্লাসেই শুরুতেই প্রথমে একটি মনোযোগ আকর্ষণের বিষয়ে দিয়ে থাকি। মনোযোগ আকর্ষণের বিষয়টি হচ্ছে শিক্ষার্থী যাতে বুঝতে পারে আজকের ক্লাসের বিষয়বস্তু কী হতে পারে, সেই বিষয়ে তাদেরকে আকর্ষণ করা। তো সেখানে আমি প্রথমে একটা সফল ব্যবসায়ীর ছবি আপলোড করলাম। সেই সফল ব্যবসায়ীর একটি কারখানা রয়েছে, সেই কারখানা থেকে সে কি করবে, কারখানা পরিচালনা করার উদ্দেশ্য বা একজন উৎপাদনকারীর উদ্দেশ্য কী। একজন ভোক্তার উদ্দেশ্য হচ্ছে যেন উপযোগ সর্বোচ্চকরণ করা, একজন উৎপাদনকারীর উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ করা। তো মুনাফা করতে গেলে তাকে আয় করতে হবে, আয় অর্জন করতে হবে। সে আয়গুলো যেমন আমরা এখানে আয়ের একটা প্রতীক হিসাবে টাকাকে রেখেছি। বিদেশে ডলার, কোনো দেশে পাউন্ড স্টার্লিং, কোনো দেশের রুপি, এভাবে বিভিন্ন দেশে বিভিন্ন ব্যবসায়ীরা আয় উপার্জন করে থাকে। আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা সেটা টাকা হিসাবে আয় উপার্জন করবে। তো এখন এখানে একজন ব্যবসায়ী এবং তার কারখানা থেকে আয় উপার্জন করবে। তাইলে বুঝতে পারছে আয় অর্জন করার জন্য আজকের যে বিষয়টা, আজকের যে ক্লাসটা, সেই দিকেই আমরা ধাবিত হচ্ছি। তো আজকের পাঠে আমরা উৎপাদন হয় কি, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, বাজারে মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়ের বর্ণনা। তাহলে অপূর্ণ প্রতিযোগিতামূলক একটি বাজারের কথা বলা হয়েছে। আমরা গত ক্লাসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের ক্লাস নিয়েছিলাম। আজকের ক্লাসটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় এর বর্ণনা। তো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই বিষয়গুলো আমরা বাজার চ্যাপ্টারে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের বর্ণনা এবং কীভাবে এই আয় রেখাগুলো অঙ্কন করা হবে, সে আয়গুলো বের করা হবে, এই বিষয়ে। তো আজকের পাঠ থেকে আমরা কী শিখবো? শিক্ষণফল, আউটকামগুলো আমাদের আসতেছে শিক্ষণফল আমাদের যে উৎপাদন আয়ের সংজ্ঞা বলতে পারবে। 2, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিভিন্ন আয়ের
সূত্র লিখতে পারবে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিভিন্ন আয়ের সূত্র লিখতে পারবে। তারপর আমাদের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আমাদের আয় রেখা, আয় বের করতে হবে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আয়গুলো বের করতে পারে। কীভাবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে আয় হিসাব করা হয়, আয় বের করা হয়, আয় এস্টিমেট করা হয়, এই বিষয়গুলো আমরা আজকের ক্লাস থেকে বুঝতে পারব। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মোট, প্রান্তিক, গড় আয়ের সংজ্ঞা বলতে পারতেন। মোট আয় কাকে বলে, প্রান্তিক আয় কাকে বলে, গড় আয় কাকে বলে, এই বিষয়গুলো আজকের ক্লাস থেকে তোমরা জানতে পারবে। তাহলে আমাদের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বিভিন্ন আয় রেখাগুলো অঙ্কন করতে পারবে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিভিন্ন আয় রেখা অঙ্কন করতে পারবে। তাহলে আজকে শুরু করি আমরা ক্লাসের প্রথমে উৎপাদন আয়ের সংজ্ঞা দিয়ে। উৎপাদন আয় কি বোঝায়? হোয়াট ইজ মিন্ড বাই রেভিনিউ অফ প্রোডাকশন? উৎপাদন সম্পর্কিত আয়কে উৎপাদন আয় বলে। উৎপাদন সম্পর্কিত আয় কি? অর্থাৎ তুমি একটি পণ্য বিক্রি করলে সেখান থেকে যে আয় উপার্জিত হবে সেটাই উৎপাদন সম্পর্কিত আয় হবে। অথবা এই আয়কে উৎপাদনের দৃষ্টিকোণ থেকে আমরা হিসাব করলাম যে উৎপাদন সম্পর্কিত আয়, তুমি একটি পণ্য, মনে করো একটি শার্ট 2000 টাকা, 200 টাকা ধরে যদি 10টি শার্ট তুমি বিক্রি করো, তাহলে কত হলো? 2000 টাকা। এই 2000 টাকা তোমার আয়, এই একটা আয়ের হিসাব। অথবা তুমি উপকরণের আয় হিসাব করে উৎপাদন আয়গুলো হিসাব করতে পারো। যেমন ভূমি উৎপাদনে আমাদের 4টি উপকরণ রয়েছে: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমির জন্য খাজনা তোমার আয় হবে, মূলধনের জন্য সুদ আয় হবে, শ্রম হিসাবে খাটলে তুমি মজুরি লাভ করবে, আর সংগঠনের যদি দায়িত্বে থাকো তাহলে সেখান থেকে মুনাফা পাবে। এইগুলো তাহলে আমাদের খাজনা, সুদ, মূলধন, খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা, এগুলো যোগ করলেও উৎপাদন আয় হিসাব করা যায়। তাহলে উৎপাদন আয় হিসাবের জন্য আমরা এই কৌশলগুলো দেখাতে পারি। তো এখানে সরাসরি আমাদের উৎপাদন আয়কে হিসাব করব আমরা দাম এবং বিক্রয়ের পরিমাণ হিসাব করেই উৎপাদন আয়কে হিসাব করব আমরা। তো আমাদের এখন উৎপাদন আয়ের প্রকারভেদ, আয়ের যে উৎপাদন আয়কে আমরা কত ভাগে দেখাতে পারি। যে উৎপাদন আয়কে আমরা প্রথমে উৎপাদন আয়ের যে একটা তালিকা আপলোড করলাম, সেখানে দেখা যাচ্ছে উৎপাদন আয়, মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়। তাহলে এই 3 প্রকার উৎপাদন আয় আমাদের হিসাব করা হবে এবং এই 3 প্রকার উৎপাদন আয়ের রেখাগুলো অঙ্কন করা হবে। তো আমরা ধারাবাহিকভাবে শুরু করি। প্রথমে মোট আয়। আয়ের সূত্র বলবো আমরা দেখাচ্ছি। মোট আয় হিসাব করা হবে টিআর, টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ পি ইন্টু কিউ। এখানে পিটা কি? পিটা হচ্ছে দাম, কিউটা হচ্ছে আমাদের বিক্রির পরিমাণ বা উৎপাদনের পরিমাণ। তারপর গড় আয়, অ্যাভারেজ রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ টিআর বাই কিউ, অর্থাৎ মোট আয়কে উৎপাদনের পরিমাণ বা বিক্রির পরিমাণ দ্বারা ভাগ। মোট আয়কে উৎপাদনের পরিমাণ বা বিক্রির পরিমাণ দ্বারা ভাগ করলে গড় আয় পাওয়া যাবে। তারপর প্রান্তিক আয়ের সূত্রটা কি? প্রান্তিক আয় এমআর, মার্জিনাল রেভিনিউ ডিটিআর বাই ডিকিউ। ডিটিআর মানে আয়ের পরিবর্তন, মোট আয়ের পরিবর্তনকে বিক্রির পরিবর্তন দ্বারা ভাগ। অর্থাৎ অতিরিক্ত এক একক বেশি বিক্রি করলে মোট আয়ের যে পরিবর্তন হবে সেটাই আমাদের প্রান্তিক আয় হিসাবে হিসাব করা হবে। তো আমাদের এখানে পি সমান দাম, কিউ সমান বিক্রির পরিমাণ। এবার আমরা আসি মোট আয়ের সংজ্ঞাতে। মোট আয়ের সংজ্ঞা, মোট আয় উৎপাদন সম্পর্কিত আয়কে আমাদের উৎপাদনের মোট আয় বলা হয়। এই উৎপাদন সম্পর্কিত আয়টাকে হিসাব করার যে কৌশল বা সূত্র, সেটা হচ্ছে নিম্ন: মোট আয় সমান টিআর, মানে টোটাল রেভিনিউ, পি ইন্টু কিউ। এখানে পিটা হচ্ছে দাম বা বিক্রয় মূল্য, কিউটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ। বিক্রয়ের পরিমাণও বলতে পারি, উৎপাদনের পরিমাণও আমরা বলতে পারি। এখানে বিক্রয়ের পরিমাণ, কারণ বিক্রয় করে আয় উপার্জিত হবে। তাইলে মোট আয় কাকে বলা হবে?
বিক্রয় মূল্যকে বিক্রয়ের পরিমাণ দ্বারা গুণ করলে যে আয় পাওয়া যায় তাকে মোট আয় বলে। এইভাবে বলতে পারি যে বিক্রয় মূল্যকে বিক্রয়ের পরিমাণ দ্বারা গুণ করে যে আয় পাওয়া যাবে তাকে মোট আয় বলা হবে, বা উৎপাদন সম্পর্কিত আয়কে উৎপাদনের মোট আয় বলা হয়। তো আমরা এখন মোট আয়ের একটি রেখা অঙ্কন করতে যাব। রেখা অঙ্কন করার জন্য আমাদের একটি তালিকা আসবে যে উৎপাদনের পরিমাণ 1, 2, 3, 4, দাম, এখানে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম কিন্তু সমান নয়, এই জন্য দাম 10, 9, 8, 7। এখন আমরা এখানে হিসাব করছি মোট আয়, পিন টিআর এর জন্য পিন টু কিউ। এখন এই 10 আর 1 গুণ করলে 10, 2 আর 9 গুণ করলে 18, 3 আর 8 গুণ করলে 24, 4 এর সাথে গুণ করলে 28। তাহলে আমাদের এই 28 এটা হলো, এটা মোট আয়ের তালিকা। এখন আমরা চিত্র অঙ্কন করব। চিত্রতে আমরা লম্ব অক্ষে উৎপাদনের লম্ব অক্ষে আমাদের মোট আয়, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণকে দেখানো হয়েছে। আমাদের যখন উৎপাদনের পরিমাণ বা বিক্রির পরিমাণ 1, তখন মোট আয় 10। এই 1, 10 এটাকে আমরা এ বিন্দুতে দেখাচ্ছি, এ বিন্দুতে। আবার উৎপাদনের পরিমাণ যখন 2, তখন আমার মোট আয় 18, এটাকে আমরা বি বিন্দুতে দেখাচ্ছি, বি বিন্দু। আবার উৎপাদনের পরিমাণ যখন 3, মোট আয় আমাদের 24, এটাকে আমরা সি বিন্দুতে দেখাবো, সি বিন্দুতে দেখানো হচ্ছে। উৎপাদনের পরিমাণ যখন 4, মোট আয় 28, এটাকে আমরা ডি বিন্দুতে দেখাবো, এটা ডি বিন্দুতে দেখানো হচ্ছে। এখন এ বি সি ডি এই বিন্দু 4টি যোগ করে আমরা একটি রেখা পাবো। এ বি সি ডি এই রেখা 4টি যোগ, এই বিন্দু 4টি যোগ করে আমরা একটি রেখা পাবো, সেটাই আমাদের মোট আয় রেখা। এখন রেখা অঙ্কিত হচ্ছে আমাদের। এই আমাদের রেখা অঙ্কিত হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে, আস্তে আস্তে বিভিন্ন বিন্দুগুলো সংযোগ হচ্ছে। তাহলে আমাদের এই মোট আয় রেখা অঙ্কিত হয়ে গেল। এখন আমরা চিত্র পড়েছি। চিত্রের লম্ব অক্ষে উৎপাদন আয় টিআর এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ বা বিক্রির পরিমাণ কিউকে দেখানো হয়েছে। আমাদের উৎপাদন যখন 1, মোট আয় 10, এ বিন্দুতে দেখানো হয়েছে। উৎপাদন যখন 2, মোট আয় 18, এটাকে বি বিন্দুতে দেখানো হয়েছে। উৎপাদন যখন 3, মোট আয় 24, এটাকে সি বিন্দুতে দেখানো হয়েছে। উৎপাদন যখন 4, মোট আয় 28, এটাকে ডি বিন্দুতে দেখানো হয়েছে। এখন এ বি সি ডি এই বিন্দু 4টি যোগ করে টিআর রেখা পাওয়া যায়। এখন গড় আয়ের সংজ্ঞা। মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে গড় আয় বলে। তাহলে মোট আয়কে, টোটাল রেভিনিউটাকে মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় আয় পাওয়া যায়, অথবা প্রতি একক দ্রব্য বিক্রি করে যে আয় পাওয়া যায় তাকেও গড় আয় বলা হয়। প্রতি একক দ্রব্য বিক্রি করে যে আয় পাওয়া যায় তাকেও গড় আয় বলা যায়, অথবা মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করেও আমরা গড় আয় পাওয়া যায়। মোট আয় কিউ বিক্রয় পরিমাণ, এরা গড় আয়। এখন আমরা গড় আয়ের চিত্র অঙ্কন করব। গড় আয়ের চিত্র, গড় আয় রেখা অঙ্কন তালিকা আপলোড করছি আমরা। উৎপাদন 1, 2, 3, 4, দাম 10, 9, 8, 7, মোট আয় টিআর 10,
18, 24, 28 এগুলো কীভাবে পেলাম? এই 1 আর 10 গুণ করলে 10, 2 আর 9 গুণ করলে 18, 3 আর 8 গুণ করলে 24, 4 আর 7 গুণ করলে 28। এবার গড় আয় আমরা বের করব। গড় আয় কীভাবে পাবো? মোট আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করবো। এই যে 10কে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 10 আসবে। আবার 18কে 2 দিয়ে ভাগ করলে এখানে 9 আসবে। 24কে 3 দিয়ে ভাগ করলে এখানে 8 আসবে। 28কে 4 দিয়ে ভাগ করলে এখানে 7 আসবে। এই গড় আয় আমরা বের করে পেলাম। এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখো, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই যে দাম এবং গড় আয় পরস্পর সমান। এখানে 10, এখানে 10, এখানে 9, এখানে 9, এখানে 8, এখানে 8, এখানে 7, এখানে 7। অর্থাৎ কি? তাহলে আমরা কৃষি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম এবং গড় আয় এবং চাহিদা পরস্পর সমান। তাহলে এটা মনে রাখতে হবে তোমাদেরকে যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের গড় আয়, দাম এবং চাহিদা পরস্পর সমান থাকে। 3 in 1। এখন আমরা সেটার চিত্রটা অঙ্কন করছি। লব্ধ অক্ষে গড় আয়, উৎপাদনের পরিমাণ ভূমি অক্ষে। এখন আমরা সেই মানগুলো বসাই দিচ্ছি একসাথে। এই উৎপাদনের পরিমাণ 1, গড় আয় 10, উৎপাদনের পরিমাণ 2, গড় আয় 9। এগুলো আমরা বিন্দুগুলো আপলোড করে দিই। আচ্ছা, উৎপাদনের পরিমাণ 1, গড় আয় 10 এই বিন্দুতে, উৎপাদনের পরিমাণ 2, গড় আয় 9 বি বিন্দুতে, উৎপাদনের পরিমাণ 3, গড় আয় 7 সি বিন্দুতে, গড় আয় 8 3 সি বিন্দুতে, উৎপাদনের পরিমাণ 4, গড় আয় 8, গড় আয় 7 ডি বিন্দুতে। এই বিন্দু 4টি এ বি সি ডি, এই বিন্দু 4টি যোগ করে আমরা পেয়ে যাব গড় আয় রেখা। এটা গড় আয় রেখা। চিত্রের বর্ণনাটা সেই আগের মতনই। চিত্রের লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ভূমি অক্ষে উৎপাদনায়, লম্ব অক্ষে উৎপাদনায় এবং ভূমি অক্ষে উৎপাদন কিউকে দেখানো হয়েছে। এটা সেই কথাটা আমি আগে বলছি। উৎপাদন যখন 1, গড় আয় 10 এই বিন্দুতে, উৎপাদন যখন 2, গড় আয় 9 বি বিন্দুতে, উৎপাদন যখন 3, গড় আয় 8 সি বিন্দুতে, উৎপাদন যখন 4, গড় আয় 7 ডি বিন্দুতে। এখন এ বি সি ডি বিন্দু 4টি যোগ করে গড় আয় রেখা পাওয়া যায়। এখন প্রান্তিক আয়। এখন প্রান্তিক আয়ের সংজ্ঞা আসছে অতিরিক্ত 1 একক দ্রব্য বেশি বিক্রি করলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে। অতিরিক্ত 1 একক দ্রব্য বেশি বিক্রি করলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে কি বলা হয়? প্রান্তিক আয়। তাকে কি বলা হয়? প্রান্তিক আয়। বা অতিরিক্ত 1 একক দ্রব্য বেশি বিক্রি করলে অতিরিক্ত যে আয় হয় তাকে প্রান্তিক আয় বলে। ইনমে প্রান্তিক আয়ের সূত্র। প্রান্তিক আয় এমআর মার্জিনাল রেভিনিউ বাই চেঞ্জ অফ টোটাল রেভিনিউ, চেঞ্জ অফ কোয়ান্টিটি অফ প্রোডাকশন। অর্থাৎ এখানে এই যে ডিটিআর মানে মোট আয়ের পরিবর্তন, এটা ডি কিউ বিক্রয় পরিবর্তন। তো মোট আয়ের পরিবর্তনকে বিক্রয় পরিবর্তন দ্বারা ভাগ করলেও আমাদের প্রান্তিক আয় পাওয়া যাবে। অথবা অতিরিক্ত 1 একক বেশি দ্রব্য বিক্রি করলে মোট আয়ের যে পরিবর্তন হবে বা অতিরিক্ত যে আয় হবে তাকেও প্রান্তিক আয় বলে। এখন আমরা প্রান্তিক আয় রেখা অঙ্কন করব। ডিটিআর সমান মোট আয়ের পরিবর্তন আর ডি কিউ সমান বিক্রয়ের পরিবর্তন, এবার সমান প্রান্তিক আয়। এবার আমরা প্রান্তিক আয় রেখা অঙ্কন করব। প্রান্তিক আয় রেখা অঙ্কন করার জন্য আমাদের তালিকাতে আপলোড করছি। প্রান্তিক আয় রেখার তালিকা উৎপাদনের পরিমাণ 1, 2, 3, 4, তারপর দাম 10, 9, 8, 7। এইখানে মোট আয় আগের মতন হিসাব 10, 18, 3, 24, 4, 28 এই হচ্ছে। এখন প্রান্তিক আয়টা আমরা হিসাব করার সময় লক্ষ্য করো, প্রথম একক থেকে মোট আয় এবং প্রান্তিক আয় সমান থাকবে। প্রথম এককের প্রান্তিক আয় এবং মোট আয় সমান। এই জন্য প্রথম এককের মোট আয় যত, প্রান্তিক আয় তত, 10, 10। দ্বিতীয় একক যখন একটা অতিরিক্ত বেশি বিক্রি করলে তাহলে অতিরিক্ত আয় হবে বা মোট আয়ের পরিবর্তন হবে। এখন যখন তুমি 2টা বিক্রি করলে তখন তোমার আয় বেড়েছে 10 থেকে 18, তাহলে পরিবর্তন কত হলো? তোমার আয় বাড়লো কত? 8। এই হচ্ছে প্রান্তিক আয়। যদি তুমি 3টা বিক্রি করো, 2 থেকে 3 আসো,
তাহলে তোমার একটা বেশি বিক্রি করার জন্য মোট আয়ের পরিবর্তন কত? 18 থেকে 24 হলো, কত বাড়লো? কত? 6। এটা হচ্ছে তোমার প্রান্তিক আয়। আবার যখন তুমি 4টা বিক্রি করবে, 3 থেকে 4-এ যাবে, একটা বেশি বিক্রি করলে মোট আয় 24 থেকে 28 হয়ে গেল, তাহলে বাড়লো কত? 4। এটাই প্রান্তিক আয়। তাইলে অতিরিক্ত 1 একক দ্রব্য বেশি বিক্রি করলে মোট আয়ের যে পরিবর্তন হবে তাকে প্রান্তিক আয় বলা হবে। এখন প্রান্তিক আয় রেখা অঙ্কন করছি আমরা। লম্বকে প্রান্তিক আয়, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, আমরা সেই মানগুলো একসাথে পুট করে দিলাম, এই বিন্দুগুলো শুরু করলাম। এখন চিত্র পরিচিতিতে আমরা আসি। এটাই প্রান্তিক আয় রেখা আমাদের। চিত্রে লম্ব অক্ষে উৎপাদন আয় এমআর, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ কিউকে দেখানো হয়েছে। এখন আমাদের চিত্রে উৎপাদন যখন 1, তখন প্রান্তিক আয় 10 এই বিন্দুতে, উৎপাদন যখন 2 প্রান্তিক আয় 8 বি বিন্দুতে, উৎপাদন যখন 3 প্রান্তিক আয় 6 সি বিন্দুতে, উৎপাদন যখন 4 প্রান্তিক আয় 4 এটা ডি বিন্দুতে। এখন এ বি সি ডি এই বিন্দু 4টি যোগ করে আমরা প্রান্তিক আয় রেখা বা এমআর রেখা পাই। এবার আমাদের দলীয় কাজে আসি। দলীয় কাজের একটি তালিকা আমি এখানে আপলোড করছি, যে উৎপাদনের পরিমাণ আগের মতন, এবং তারপর আমাদের দাম তো সেই 10, 9, 8, 7। তারপর আমাদের মোটায়ের হিসাবটা আগের মতন মোটায়। এখন আমরা এখানে প্রশ্ন, প্রান্তিক আয় কাকে বলে? মোট আয় থেকে কিভাবে গড় আয় পাওয়া যায়? তালিকা থেকে গড় আয় রেখা অঙ্কন করো। লাস্টের প্রশ্নটা উচ্চতর দক্ষতা। তালিকা থেকে প্রমাণ করো যে গড় আয় ও প্রান্তিক আয় রেখা একই নয়। তালিকা থেকে প্রমাণ করো যে গড় আয় রেখা প্রান্তিক আয় রেখা একই নয়। এখন আমরা সেই আস্তে আস্তে যে ধারাবাহিকভাবে দলীয় কাজগুলো সমাধানের চেষ্টা করছি। দলীয় কাজের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রান্তিক আয় কাকে বলে? সেটা আগেই বলেছি, অতিরিক্ত 1 একক বেশি বিক্রি করলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে। এটা আগেও বলা হয়েছে, এটা সূত্রটাও এখানে দেওয়া আছে। প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ বাই ডিটিআর বাই ডিকিউ। মোট আয় ডিটিআর সমান মোট আয়ের পরিবর্তন, ডিকিউ বিক্রয়ের পরিবর্তন, এমআর প্রান্তিক আয়। এবার আমরা অনুধাবনমূলক প্রশ্নে যাই। অনুধাবনমূলক প্রশ্ন কি আছে দলীয় কাজে? মোট আয় থেকে কিভাবে গড় আয় পাওয়া যায়? মোট আয় থেকে কিভাবে গড় আয়? মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করে যে আয় পাওয়া যায় তাকে গড় আয় বলে। তাই মোট আয়কে বিক্রয়ের দ্বারা ভাগ করে গড় আয় পাওয়া যায়। তাইলে মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করে আমাদের গড় আয়টা আমরা পাবো। তো এখানে সূত্রটাও সেখানে আপলোড করতে পারি আমরা। গড় আয় এভারেজ রেভিনিউ টিআর বাই কিউ। টিআর হচ্ছে মোট আয়, এই মোট আয়কে আমরা উৎপাদনের পরিমাণ কিউ দিয়ে ভাগ করব, সেটা তাহলে গড় আয় হবে। এখানে সাইড নোটে টিআর মোট আয়, কিউ বিক্রয়ের পরিমাণ, এআর গড় আয়। এখন আমাদের 3 নম্বর প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন যাওয়ার পরে আমাদের প্রয়োগ, গড় আয় রেখা অঙ্কন করো। গড় আয় রেখার জন্য অঙ্কনের জন্য আমরা একটি তালিকা আপলোড করছি। তালিকা ওইখান থেকে আমরা প্রথমে দামগুলো দেখানো হচ্ছে। দাম 10, 9, 8, 7। মোট আয় আগের মতন হিসাব, মোট আয় 10, 18, 24, 28। এবার আমাদের গড় আয়টা কীভাবে হিসাব করব? যে গড় আয়টা আমাদের যে মোট উৎপাদনকে বিক্রয়ের পরিমাণ দ্বারা বা উৎপাদনের পরিমাণ দ্বারা, বা 10কে 1 দিয়ে ভাগ করলে 10, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 24কে 3 দিয়ে ভাগ করলে 8, 28কে 4 দিয়ে ভাগ করলে 7। এ হচ্ছে গড় আয়। এখন গড় আয় রেখা অঙ্কনের যে বিষয়টা আমরা এখানে দেখাচ্ছি, গড় আয় রেখাটা আগেও অঙ্কন করে দেখিয়েছে আমাদের। সেই গড় আয় রেখা বিন্দুগুলো একসাথে আপলোড করা হয়েছে। গড় আয় রেখা অঙ্কন হয়েছে এ বি সি ডি বিন্দু যোগ করে, এটা আমাদের গড় আয় রেখা। বর্ণনা চিত্র পরিচিতি,
চিত্র পরিচিতি আগেও বলেছি, লম্ব অক্ষে আয় মানে গড় আয়, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ বা বিক্রির পরিমাণ। চিত্রে বিশ্লেষণে আমরা আগের মতন। তো আমরা এখন যাই উচ্চতর দক্ষতার প্রশ্নটাতে। উচ্চতর দক্ষতার দলীয় গাছ তালিকা থেকে প্রমাণ করে যে গড় আয় ও প্রান্তিক আয় রেখা একই নয়। তো এখন আমাদের এইখানে এই যে এখানে আমরা একসাথে দুটো রেখা অঙ্কন করবো এক চিত্রে, গড় আয় এবং প্রান্তিক আয়, তাহলে বুঝতে পারবে মোট আয়, প্রান্তিক আয়, গড় আয়। এখন চিত্রগুলো আমাদের অঙ্কন শুরু হচ্ছে। প্রথমে আমরা গড় আয় রেখাটা আঁকবো। গড় আয় রেখাতে লম্ব অক্ষে গড় আয়, প্রান্তিক আয়, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ। প্রথমে আমাদের যখন 1, উৎপাদনের পরিমাণ যখন 1, গড় আয় 10, এই গড় আয় 10, গড় আয় 10। উৎপাদনের যেটা আমরা দেখাচ্ছি এ বিন্দুতে, উৎপাদনের পরিমাণ যখন 2, গড় আয় 9, গড় আয় 9। এটাকে আমরা দেখাচ্ছি বি বিন্দুতে, এটা বি বিন্দুতে দেখানো হলো। উৎপাদনের পরিমাণ যখন 3, গড় আয় 8, এটাকে দেখাচ্ছি আমরা সি বিন্দুতে, উৎপাদনের পরিমাণ যখন 4, গড় আয় 7, এটাকে আমরা দেখাচ্ছি ডি বিন্দুতে, এটা ডি বিন্দুতে। এখন এ বি সি ডি, এ বিন্দু 4টি যোগ করলে আমাদের গড় আয় রেখা পাওয়া যাবে। এটা গড় আয় রেখা আমাদের অঙ্কিত হচ্ছে, গড় আয় রেখা, এটা গড় আয় রেখা। এবার আমরা অঙ্ক করতে প্রান্তিক আয় রেখা। উৎপাদনের পরিমাণ যখন 1, তখন প্রান্তিক আয় আমাদের 10, সেটা এ বিন্দুটা। উৎপাদনের পরিমাণ যখন 2, তখন আমাদের প্রান্তিক আয় 9, উৎপাদনের প্রান্তিক আয় 8, এই উৎপাদনের পরিমাণ 2, প্রান্তিক আয় 8। এটাকে আমরা দেখাচ্ছি এম বিন্দুতে। উৎপাদনের পরিমাণ যখন 3, তখন আমার প্রান্তিক আয় 6, এটাকে দেখানো হচ্ছে আমাদের এইখানে একটা বিন্দু আছে এন বিন্দুতে। উৎপাদনের পরিমাণ যখন 4, তখন প্রান্তিক আয় 4, এটাকে দেখানো হচ্ছে আমাদের টি বিন্দুতে। এখন এ এম এন টি, এই 4টা বিন্দু যোগ করে আমরা প্রান্তিক আয় রেখা পাবো, প্রান্তিক আয়, এটা প্রান্তিক আয়। তাহলে এখানে দেখা যাচ্ছে কি গড় আয় রেখাটা প্রান্তিক আয় রেখার উপরে অবস্থান করছে, গড় আয় রেখা প্রান্তিক আয় রেখাটা নিচে অবস্থান করছে। এই চিত্র থেকে আমরা বুঝতে পারছি যে গড় আয় রেখা প্রান্তিক আয় রেখা একই নয়, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। তো আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দেখিয়েছিলাম যে ফার্মের গড় আয় রেখা, প্রান্তিক আয় রেখা, দাম রেখা, চাহিদা রেখা কিন্তু একই রকম। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের গড় আয়, প্রান্তিক আয় রেখা কিন্তু একই নয়। গড় আয় রেখা উপরে অবস্থান করে, আর এই গড় আয় রেখাটা কি আমরা দাম রেখা বলতে পারি এবং চাহিদা রেখাও বলতে পারি। আর এই প্রান্তিক আয় রেখাটা গড় আয় রেখার নিচে অবস্থান করে। তাহলে আমাদের এই গেল। এখন আমরা প্রায় শেষ পর্যায়ে এসে বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজে আমরা আগামী ক্লাসে যে কাজটা কী কাজ করব, বাজার কাকে বলে, বাজারের শ্রেণী বিভাগ আলোচনা করো। তাহলে আগামী ক্লাসে হবে আমাদের বাজারের শ্রেণী বিভাগ। তোমরা সাথে থাকবে। আজকে তার জন্য রেফারেন্স বইটা একটা বলতে হয় তোমাদেরকে। রেফারেন্স বইতে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি রঞ্জিত কুমার নাথের বইটা, এই বইটা কেনার সময় বারবার বলছি 2020 সালের জুনের সর্বশেষ সংস্করণ নিউজ প্রিন্ট কিনতে হবে। হোয়াইট প্রিন্টের কোনো বই যদি দেখো, মনে করতে হবে এটা নকল বই। নিউজ প্রিন্টের বই কিনবে, কারণ উনি হোয়াইট প্রিন্টের নিউজ প্রিন্টের বই প্রিন্ট করেন নাই, হোয়াইট প্রিন্ট করেছেন। তাহলে সবসময় হোয়াইট প্রিন্ট এবং 2020 সালের জুন বা জুলাই সর্বশেষ সংস্করণের বইটা কিনতে হবে। তো এই অনলাইন ক্লাসে আমাদের শেষ পর্যায়ে সবাইকে আমরা ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থাকবে এবং করোনা থেকে মুক্ত থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।